আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাটডাউন ঘোষণা, রাজপথের শিক্ষক শিক্ষার্থীরা। কাকরাইল থেকে মৎস্য ভবন সড়ক বন্ধ থাকায় নগর জুড়ে তীব্র যানজট। সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্লাস পরীক্ষা বর্জন করে ভিসি প্রক্টরের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ, মার্চ ফর জাস্টিসের ঘোষণা। মালয়েশিয়ায় যেতে না পারা 17,000 কর্মীর মধ্যে প্রথম ধাপে 7,926 জনকে নিতে তালিকা চূড়ান্ত করেছে দেশটির সরকার, উপদেষ্টা আসিফ নজরুল। গণমাধ্যমের উপর সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করছে না, ব্রিটিশ হাই কমিশনারকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। 9 মাসে কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করেনি সরকার, প্রেস সচিব। এবং এলজিআরডি ও স্বাস্থ্য উপদেষ্টার এপিএস, পিও এবং এনসিপির সালাউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু, জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শাটডাউনের ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইস উদ্দিন। কাকরাইলে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে এই ঘোষণা দেন তিনি। এদিকে টানা দুদিন কাকরাইল থেকে মৎস্য ভবন পর্যন্ত সড়ক বন্ধ করে দেয়ায় তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। মনির হোসেন তপুর রিপোর্ট। রোদ বৃষ্টি উপেক্ষা করে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে দাবি আদায়ের চেষ্টা করছেন তারা। পুলিশ নির্বিচারে টিয়ার শেল মারলো, লাঠিচার্জ করলো, এই বিষয়ে কিন্তু তারা এখনো কোনো কিছু বলছে না। তো আমাদের যে 3টা যৌক্তিক দাবি ছিল, এর পাশাপাশি আমাদের এখন আরেকটা দাবি যোগ হলো যে এর বিচার করতে হবে। এই যে জুলাই আন্দোলন করলাম কিসের জন্য? বৈষম্য থেকে মুক্ত পাওয়ার জন্য, কিন্তু আমাদের তো বৈষম্য থেকে যাচ্ছে। আন্দোলন করতেছি আমরা, এটাকে পুরোপুরি ভিন্ন কথায় নিয়ে যাওয়ার জন্য সামান্য একটা বোতল ইস্যুকে কেন্দ্র করেই এটা করানো হচ্ছে আমার মনে হয়। যতক্ষণ পর্যন্ত না আমাদের একটা পজিটিভ কোনো সিদ্ধান্ত আসে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। তাদের সাথে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। যতদিন পর্যন্ত আমাদের দাবির ব্যাপারে সরকার সুস্পষ্ট ঘোষণা না দিবে, আমাদের কর্মসূচি আমরা এখানেই অবস্থান করব। আর আরেকটি কর্মসূচি, যেহেতু সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এখানেই আছে, তো ওই ক্যাম্পাস অটো শাটডাউন, ওই ক্যাম্পাস আর খোলার দরকার নেই। সাধারণ শিক্ষার্থীদের আবাসন সমস্যা নিরসন সহ তাদের যৌক্তিক দাবি মেনে নিতে একসাথে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন ছাত্র সংগঠনও। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অনশন করব যতদিন লাগে। আমাদের সেকেন্ড ক্যাম্পাসের কাজ অতি দ্রুত করতে হবে এবং এর সাথে আমাদের পুরান ঢাকার যে হলগুলো আছে এই হলগুলো দ্রুত সংস্কার করে ছাত্রদেরকে বুঝিয়ে দিতে হবে। এদিকে ব্যস্ততম এই সড়ক বন্ধ থাকায় আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট দেখা দেয়। আমরা এসব আন্দোলন আমরা চাই না। প্রতিনিয়ত আজকে এই রাস্তা বন্ধ, কালকে ওই রাস্তা বন্ধ, পরশুদিন আরেক জায়গায় বন্ধ। তো এরকম যদি ঢাকা শহরের রাস্তা বন্ধ থাকে, মানুষের তো চলাফেরার একটা বিঘ্নতা ঘটায়। সরকার একটি উপায় বের করা দরকার, সংশ্লিষ্ট যে পক্ষগুলো তাদের সঙ্গে আলোচনা করে যে এটার বিকল্প কি ব্যবস্থা করা যায়। আলোচনার মাধ্যমে দাবি আদায়ের পরামর্শ দিয়েছেন ভুক্তভোগীরা। 3 দফা দাবিতে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলন। টানা স্লোগানের মধ্য দিয়ে তারা দাবি আদায়ের চেষ্টা করছেন। তারা বলছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত খালি হাতে ফেরবেন না তারা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এই মুহূর্তে কাকরাইলে আছেন সহকর্মী মাজহারুল হক মুহাজির। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। মুহাজির, টানা 2 দিনের আন্দোলনে আন্দোলনকারীরা এখন কি বলছেন? মবিন, আপনি জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু এখন দিন পেরিয়ে সন্ধ্যা এবং রাত 10টা বাজে তাদের আন্দোলন কিন্তু থেমে নেই। তারা তাদের দাবিতে অনড় এবং শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে তাদের যে দাবি, সেই দাবি কিন্তু এখন 3টি নয় 4টি। বিশেষ করে গতকাল যে নির্যাতন হয়েছে, তাদের উপর যে হামলা হয়েছে পুলিশের, সেই হামলার তীব্র নিন্দা এবং বিচারের দাবি তারা জানিয়েছেন। এবং আমি যদি আপনাকে একটু দেখাই যে এই কাকরাইল এলাকায় কিন্তু
বিশেষ করে যে ওই মার্কাজ মসজিদ থেকে শুরু করে এখানে কাকরাইলে যে একটি গির্জা রয়েছে, এই পুরো সড়ক কিন্তু অবরুদ্ধ হয়ে রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরও বাসগুলোকে আমরা দেখতে পেয়েছি, তাদের সেই বাসগুলো এখানে রয়েছে এবং বাসে করে করে মূলত শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নেন। এবং মমিন, আপনাকে আরেকটা বিষয় দেখতে চাই যে আমরা কিন্তু একটা দীর্ঘ অপেক্ষায় রয়েছি। শুনেছি এখানে উপদেষ্টা আসিফের সঙ্গে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন তিনি বৈঠকে বসেছেন এবং সেখান থেকে আমরা শিক্ষক সমিতি যারা রয়েছেন, অধ্যাপক রইসুদ্দিন সহ আরও যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং সেই জায়গা থেকে তারা আমাদেরকে জানিয়েছেন যে তারাও আসলে অপেক্ষায়, কিন্তু যদি আসলে সন্তোষজনক কোনো ফলাফল তারা না পান, সন্তোষজনক যদি কোনো ধরনের সুরাহা তারা না পান, তাহলে এই শিক্ষক যারা রয়েছেন, এই শিক্ষার্থী যারা রয়েছেন তারা রাজপথ ছেড়ে যাবেন না, এমনটা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু উপস্থিতিও রয়েছে। এবং একই সাথে দিনভর যেই আন্দোলন, সেই দিনভর আন্দোলনে আমরা যে শিক্ষকদের যে উপস্থিতি সেটা কিন্তু আমরা বেশ ভালোভাবে লক্ষ্য করেছি। এখানে অনেক শিক্ষকরাই কিছুক্ষণের পরে পরে আসছেন এবং অনেক শিক্ষকরা এখানে সকাল থেকে এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছেন। এবং এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি যে ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে আরও বেশ কয়েকটি সংগঠন তারা এখানে এসেছেন, শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। ছাত্রদল, শিবির থেকে শুরু করে রাজনৈতিক সব ভেদাভেদ ভুলে সবার দাবি একটাই, অবিলম্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আবাসন নিয়ে যে শঙ্কা রয়েছিল সেই শঙ্কা যেন দূর হয়, আবাসন হলের ব্যবস্থা যেন হয় এবং সেই সাথে গতকাল যেই হামলা তাদের উপর হয় শিক্ষক শিক্ষার্থীদের উপর পুলিশের, সেটার বিচারের দাবি কিন্তু তারা জানিয়েছেন। মুবিন, আছি রাত পর্যন্ত, দেখা যাক আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে সবশেষ আর কি তথ্য পাওয়া যায়, জানাবো এটিএন বাংলার মাধ্যমে। মুবিন। মহাজির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কাকরাইল থেকে আন্দোলনের সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাজহারুল হক মুহাজির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় ক্যাম্পাসে নিরাপত্তা দিতে ব্যর্থতার দায় নিয়ে ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল। উপাচার্যের বাসভবনের সামনে কালো ব্যাজ পরে অবস্থান কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়। এ সময় সাম্যের মৃত্যু নিয়ে বিএনপিকে জড়িয়ে ছাত্র শিবির সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছে বলে মন্তব্য করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। দাবি আদায় না হলে মার্চ ফর জাস্টিসের ঘোষণাও দেন তিনি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। সাম্য হত্যার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বাদ দিয়ে শিক্ষার্থীদের ধর্মঘটের মধ্যেই বৃহস্পতিবার ক্যাম্পাসে কালো ব্যাজ পরে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকাল থেকে বিভিন্ন হল ও বিভাগের শিক্ষার্থীরা জড়ো হয় ভিসির বাংলোর সামনে। শিক্ষার্থীরা বলছে, প্রায় সময় বহিরাগতরা ক্যাম্পাসে এসে মাদক সেবন করে। বিষয়টি বহুবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি। আমাদের ক্যাম্পাসে কোনো নিরাপত্তা নাই, শুধু হত্যা ছাড়াও আমাদের ক্যাম্পাসে ছুরি ছিনতাই সব সময় লেগে থাকতেছে। সোহরাওয়ার্দী উদ্যান হচ্ছে মাদক ব্যবসার জড়িতর কারণে এর আগেও হচ্ছে অনেক সময় হচ্ছে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। মাদকাসক্ত যারা আছেন তারা উদ্যানে যেহেতু থাকে, তারা আবার বিশ্ববিদ্যালয় মেয়েদের হলগুলোর সামনে যে দাঁড়িয়ে বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি করে। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা না দিতে পারায় কর্তৃপক্ষের অপসারণের দাবি করে বিক্ষোভকারীরা। ভিসির ব্যর্থতা রয়েছে, প্রক্টরের ব্যর্থতা রয়েছে, আমরা নিরাপদ ক্যাম্পাস চাই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা ভিসি তার পদত্যাগ করা উচিত। এ সময় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, বর্তমান প্রশাসন ফ্যাসিস্ট নীল দলের শিক্ষক এবং নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেয়নি। সাম্য হত্যার বিচার এবং ফ্যাসিস্টদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি ঘোষণার কথাও জানান তিনি। 1971 সালের পরাজিত শক্তিদের দূষণ রয়েছে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো গুপ্ত অবস্থায় রাজনীতি করে, তারা প্রকাশ্যে তাদের সংগঠনের পরিচয় দিতে লজ্জাবোধ করে। এই সংগঠনের নেতা কর্মীরা সাম্যের হত্যাকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা ছড়িয়েছে। সাম্য হত্যার বিচারের দাবিতে যেভাবে আমরা রাজপথে থাকবো, যেভাবে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা রাজপথে থাকবো, ঠিক একইভাবে দ্রুততম সময়ে সারা বাংলাদেশে এই ছাত্রলীগের বিচারের দাবিতে আবারও মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করব আমরা। তিনি আরো বলেন, শুক্রবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সাম্যের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তবে শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাসের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।
রাজনৈতিক উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্যকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শাম্য হত্যার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে তিনি প্রশ্ন রাখেন, জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় শাম্যকে হত্যা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা দরকার। বিএনপির এই নেতা অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ক্যাম্পাসে তার ব্যক্তিগত আদর্শ প্রতিষ্ঠার অপচেষ্টা চালাচ্ছে। শাম্য হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নিলে তা সরকারের জন্য ভালো হবে না বলে হুঁশিয়ার করেন রিজভী। এ সময় আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সরকারের দ্বিচারী মনোভাবের সমালোচনা করেন বিএনপির এই নেতা। এর মধ্যে রাজনৈতিক কারণ আছে। শাহবাগে জাতীয় সঙ্গীত বন্ধের জন্য একটা আন্দোলন চলছিল, তার বিরুদ্ধে সে একটা পোস্ট দিয়েছে যে আপনার জাতীয় সঙ্গীতের পক্ষে। এইটাই কি কারণ? তার রাজনৈতিক শত্রু কারা আমরা একটু আভাস পাচ্ছি। এই রাজনৈতিক শত্রুদের চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসবে, তা না হলে এর পরিণতি ভয়াবহ হবে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে অবিলম্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি জানিয়েছেন তার কর্মী সমর্থকরা। নগর ভবনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালনকালে এই দাবি জানান তারা। ঢাকাবাসীর ব্যানারে আন্দোলনকারীরা বলেন, নির্বাচিত মেয়র না থাকায় সেবা বঞ্চিত হচ্ছেন রাজধানীর বাসিন্দারা। মিজান শাহজাহানের রিপোর্ট। দ্বিতীয় দিনেও বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নগর ভবনে জড়ো হতে থাকেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা। এ সময় তারা প্রশ্ন তোলেন, চট্টগ্রামে আদালতের রায় বাস্তবায়ন করা হলেও ঢাকায় কেন হচ্ছে না? নির্বাচন কমিশনের গেজেটের পরও শপথ পড়ানোর ক্ষেত্রে সময়ক্ষেপণকে রহস্যজনক বলছেন ইশরাক সমর্থকরা। স্বৈরাচার খুনি হাসিনা তার মাথা নিয়ে পালিয়েছে, কিন্তু তার পুরো বডিটা রেখে গেছে বাংলাদেশে। আমরা সন্দেহ করতেছি তারাই এই চক্রান্ত করতেছে। ইশরাক যত পর্যন্ত শপথ না নেয়, আপনারা সবাই নগর ভবন চলে আসুন। আমরা এই শপথের না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন অব্যাহত রাখবো। আমরা সরকারের বিরুদ্ধে কোনো কথা না বলে সরকারকে অনুরোধ করব, তাড়াতাড়ি যেন ইশরাকের আসন ইশরাককে বুঝিয়ে দেওয়া হয়। আন্দোলনকারীরা বলেন, প্রশাসক দিয়ে মেয়রের শূন্যতা পূরণ হয় না, তাই অবিলম্বে জনতার মেয়র ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি তাদের। মহামান্য কোর্টের রায়, এখানে ফল খাতুরি করার কোনো কিছু নাই। 20 বছর আগেও যদি হয়তো তাও ইশরাক হোসেন সাহেব এই সিটি কর্পোরেশনের মেয়র, 20 বছর পরেও যদি হয় তাও ইশরাক হোসেন এই সিটি কর্পোরেশনের মেয়র। আমরা নাগরিক সেবা বঞ্চিত, আমরা কোনো সেবা পাইতেছি না, কারণ নির্বাচিত মেয়র ছাড়া কোনোভাবে নাগরিকদের সেবা হয় না। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন আওয়ামী লীগের ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন। তবে এবছর আদালত সেই নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাককে বিজয়ী ঘোষণা করে। এরই মধ্যে নির্বাচন কমিশন গেজেটও প্রকাশ করেছে। এই অবস্থায় ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে দুদিন ধরে আন্দোলন করছেন তার সমর্থকরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। মালয়েশিয়া ৭,৯২৬ জন বাংলাদেশি শ্রমিককে নিয়ে যেতে তালিকা চূড়ান্ত করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। মালয়েশিয়া থেকে নিজের ফেসবুকে এক ভিডিও বার্তায় উপদেষ্টা এ তথ্য জানান। বলেন, বাংলাদেশি শ্রমিকদের এখন থেকে মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে দেশটির সরকার। প্রথম ব্যাচ হিসাবে ৭,৯২৬ জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন এবং এটা খুব অল্প সময়ের মধ্যে ওনাদেরকে মালয়েশিয়াতে কাজ করার সুযোগ দেওয়া যাবে, এই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ওনারা। আমাদেরকে মালয়েশিয়ার যে ইন্টেরিয়র হিউম্যান রিসোর্স মিনিস্টার আছে, উনি আশ্বস্ত করেছেন লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। একই সাথে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ 2025 এবং জাতীয় নগর নীতি 2025-এর খসড়াও উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদন হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয়। এ সময় দেশের সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। দেশের গণমাধ্যমের উপর সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক সাক্ষাৎ করতে এলে কথা জানান মাহফুজ আলম। বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী বেশ কিছু সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে।
সাংবাদিকদের দায়িত্ব ও সুরক্ষা সংক্রান্ত অধ্যাদেশ প্রণয়নের বিষয়ে বিবেচনা করা হচ্ছে। সাক্ষাৎকারে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক বলেন, এবছর বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ উন্নতি করেছে। এর সাফল্যের জন্য তিনি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। সাক্ষাতে দুই দেশের মধ্যকার স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় নিয়েও আলোচনা হয়। বিগত 15 বছরে নিজেদের কৃতকর্মের জন্য ফ্যাসিবাদী সরকারের দোসর সাংবাদিকদের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল নিয়ে আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় প্রেস সচিব আরো বলেন, গত 9 মাসে দেশের গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা পেয়েছে। খায়রুল ইসলামের রিপোর্ট। গণ অভ্যুত্থানে পরবর্তী গণমাধ্যমের হালচাল নিয়ে আলোচনা সভার আয়োজন করে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই সংগঠন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ গণমাধ্যম কর্মীরা ও সাংবাদিক সংগঠনের নেতারা। আলোচনা অনুষ্ঠানে অনেকে দাবি করেন গণমাধ্যমগুলো এখনো ফ্যাসিবাদ মুক্ত হয়নি। ফ্যাসিবাদী কাঠামো যদি বিলোপ না করেন, আপনি কিসের উপর সংস্কারের খুঁটি পত্তন করবেন? বিগত সরকারকে আমি বলি ফ্যাসিবাদের দানবে পরিণত করবার জন্য যারা রাত দিন কাজ করেছেন তাদের হাতে এখনো অনেক গণমাধ্যম রয়েছে। সাংবাদিক হিসেবে আমার পরিচয় থেকে আমার দলীয় পরিচয়টা কি আসলে বেশি সামনে আসে কিনা, যেটা গত 15 বছরে এসেছে সব ক্ষেত্রে, যার কারণে ওই পেশাগত অবস্থানটি নষ্ট হয়ে গেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গত 9 মাসে দেশের গণমাধ্যম যে স্বাধীনতা ভোগ করেছে তা অতীতে কখনো হয়নি। 9 মাসে সত্যিকার অর্থে আপনারা অনেকে অনেক ধরনের কথা বলেন যে হ্যাঁ 266টা মার্ডার কেস হয়েছে, আরো অনেক কিছুর কথা বলেন, কিন্তু সত্যিকার অর্থে কোন পত্রিকাকে কি আমরা বলছি যে না আপনি সাংবাদিকতা করবেন না? আপনার ইডিওলজিক্যাল পজিশন আগের গভর্নমেন্টের ছিল, আগের গভর্নমেন্টের সেবাদাস ছিলেন। আমরা কোনো জার্নালিস্টের চাকরি খাচ্ছি, শুনেছেন কোথাও যে কাউকে গভর্নমেন্ট বলেছে যে চাকরিটা খেতে? এ সময় তিনি আরো বলেন, গত 15 বছর যেসব সাংবাদিক ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় কাজ করেছে তারা অনুতপ্ত না হয়ে এখনো নানা বয়ান তৈরিতে ব্যস্ত। আগে আমরা যা করেছি 15 বছরে আমাদের সবারই সত্যিকার অর্থে ক্লিন আপ করতে হবে। আমরা যদি অন্যায় করে থাকি এসে আমরা বলি, আমরা কেউ কাউকে কিন্তু বন্ধ করছি না। জার্নালিজম গত 15 বছরে বাংলাদেশের মানুষকে অধিকার হরণ করেছে। আপনাকে এই সরি বলতে হবে, নতুবা আপনাকে অন্তত নিজের মধ্যে ইন্টারনাল একটা কমিশন করে বলতে হবে যে না আমি এই সময় এই জায়গায় আমার জার্নালিজমের ফেইলিউর ছিল। সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলায় সরকার সম্পৃক্ত নয় দাবি করে শফিকুল আলম বলেন, সাংবাদিকরা যেন হয়রানি না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। স্থানীয় সরকার উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন, স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান ও তুহিন ফারাবি এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। জিজ্ঞাসাবাদের জন্য তাদের তলব করা হয়েছে 20, 21 ও 22 মে। তাদের বিরুদ্ধে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ জমা পড়েছে দুদকে। রিপোর্ট জানাচ্ছেন মাহবুব কবির চপল। বৈষম্য বিরোধী ছাত্রনেতা সালাউদ্দিন গরিব দুঃখীদের মাঝে টাকা বিতরণ করছেন এমন ভিডিও বেশ প্রশংসা কুড়ায়। এরপরেই তার বিরুদ্ধে এনসিটিভির বই ছাপানো ও ডিসি নিয়োগে 400 কোটি টাকা তদবির ম্যানেজের অভিযোগ ওঠে। 400 কোটি টাকার একটা দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, যেগুলো হাস্যকর। শুধু তিনি নন, মাত্র 6 মাসে শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান ও তুহিন ফারাবির বিরুদ্ধে, যা জমা পড়ে দুদকে। কিন্তু অনুসন্ধানের অগ্রগতি না হওয়ায় কমিশনের সামনে মানববন্ধন করে যুব অধিকার পরিষদ। দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানায় তারা। এপিএসদের দুর্নীতি যতদিনে বিচার না হবে, যুব অধিকার পরিষদ এই আন্দোলন চালিয়ে যাবে। এই মন্ত্রণালয় সচিবালয় যান, হাজার শত শত দুর্নীতিবাজদেরকে পাবেন। আপনারা বসে বসে এসির বাতাস খাচ্ছেন। বিকেলে দুদক মহাপরিচালক জানান, 4 জনের দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান ও তুহিন ফারাবিকে 20 মে, এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে 21 মে এবং স্থানীয় সরকার উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে 22 মে দুদকে ডাকা হয়েছে। তুহিন ফারাবি ব্যক্তিগত কর্মকর্তা, উপদেষ্টার দপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ডাক্তার মাহমুদুল হাসান, জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন
এপিএস উপদেষ্টার দপ্তর, স্থানীয় সরকার মন্ত্রণালয়, গাজী সালাউদ্দিন তানভীর যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি কর্তৃক ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ দুর্নীতি এবং অনিয়মের আশ্রয়ে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইতিমধ্যে অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। মহাপরিচালক জানান, এখন যে কারো বিরুদ্ধে অভিযোগ এলে খতিয়ে দেখবে দুদক। যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি কিন্তু অভিযোগ দাখিল করতে পারেন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ঐক্যমত্যের ভিত্তিতে করা জাতীয় সনদে জন আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে বলে মনে করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বলেন, মানুষ চায় না বারবার ফ্যাসিবাদের উত্থান ঘটুক। জাতীয় সংসদের বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় এসব কথা বলেন তিনি। এ সময় ডিসেম্বরের আগে নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের সুপারিশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। সংস্কার বিষয়ে ঐক্যমত্য গড়তে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সদস্যরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের প্রতিনিধি দলের সাথে বৈঠক করে। ঐক্যমত্য কমিশনের আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। স্বাগত বক্তব্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে মানুষের ক্ষোভ ও প্রত্যাশা দুটোই প্রকাশ পেয়েছে। মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নেই তৈরি করতে হবে জাতীয় সনদ। যেন আমরা এমন একটি ব্যবস্থা, এমন একটি রাষ্ট্র তৈরি করতে পারি যে রাষ্ট্রে সকলের সমান অধিকার থাকবে, নাগরিকের অধিকার সুনিশ্চিত হবে। যেন আমরা ভিন্ন মতকে সহ্য করতেই শুধু পারি না, সেই মতকে শ্রদ্ধাও করতে পারি। আলোচনা শেষে বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ জানান, যে কোনো অপশক্তির উত্থান ও অস্থিরতা এড়াতে ডিসেম্বরের আগেই নির্বাচন চায় তার দল। ডিসেম্বরের আগেই নির্বাচন করে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা, অথবা একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা ধরনের যে সংকট বিরাজমান আছে, সেই সংকট আরো ঘনীভূত হতে থাকবে। সেই সংকট নিরসন করার কোনো উপায় থাকবে না, আমরা আরো বেশি সংকটের মধ্যে পড়ে যাব। এছাড়াও বাংলাদেশ রাষ্ট্রের নাম ও 4টি মূলনীতি পরিবর্তনের বিপক্ষে মত দিয়েছে বাসদ। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় 49 আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের পরবর্তী শুনানি 26 মে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির বেঞ্চে এই শুনানি শুরু হয়। প্রথম দিনের শুনানি শেষে 26 মে পর্যন্ত শুনানি মুলতবি করেন সর্বোচ্চ আদালত। গত বছর 1 ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেয় হাইকোর্ট। 2018 সালের 10 অক্টোবর এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে, আর 11 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। 2004 সালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হন 24 জন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি কর্মসূচি পালন করেছে কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। আন্দোলনকারীরা জানান তারা সংস্কারের পক্ষে, তবে কি সংস্কার হচ্ছে তা জনসম্মুখে আনার দাবি জানান তারা। এদিকে রাজস্ব ভবনের সামনে আওয়ামী ফ্যাসিস্টদের সহযোগীদের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ফ্যাসিবাদ বিরোধী জনতা। ঐশী গোস্বামী, প্রমা রিপোর্ট। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির সিদ্ধান্তের প্রতিবাদে দেশের সব কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের বিভিন্ন দফতর সহ এনবিআর এর প্রধান কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি পালন করেন কর্মকর্তা কর্মচারীরা। প্রশাসনিক অনুমোদন ব্যবস্থা বিদ্যমান। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে প্রস্তাবিত সংস্কার প্রক্রিয়া সমন্বিত নয় এবং এতে কাস্টমস ও ট্যাক্স সার্ভিসের হাজার হাজার কর্মকর্তা কর্মচারীর মতামত উপেক্ষা করা হয়েছে। যে এনবিআর কে চেঞ্জ করা হবে, পরিমার্জন করা হবে, সেই এনবিআর এর সাথে আলোচনা না করে, তাদের সাথে কথা না শুনে, যারা ট্যাক্স, ভ্যাট, কাস্টমস বিষয়ে এক্সপার্ট, তাদের মতামত না নিয়ে যদি আমি একটা রাজস্ব ব্যবস্থার মডেল জাস্ট প্রেসক্রাইব করে দেই, সেটা কি আসলে আমাদের রাজস্ব ব্যবস্থাপনার জন্য ভালো হবে কিনা, এটা প্রশ্নবিদ্ধ। একতরফা ভাবে অধ্যাদেশ জারি করে এই ধরনের সংস্কার চাপিয়ে দিলে তা রাজস্ব ব্যবস্থায় অস্থিতিশীলতা সৃষ্টি করবে বলেও জানায় তারা। তাই সংশ্লিষ্ট সব পক্ষের মতামত গ্রহণ ও আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়ার দাবি তাদের। জাতীয় রাজস্ব বোর্ডের কাঠামোগত সংস্কার সময়ের দাবি।
তবে এই সংস্কার হতে হবে বাস্তবমুখী, অংশীজনের মতামত ভিত্তিক এবং কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা ও অভিজ্ঞতার সর্বোচ্চ মূল্যায়নের মাধ্যমে। দাবি পূরণ না হলে 17 মে শনিবার নতুন কর্মসূচি দেয়া হবে বলে জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিডি শিল্পে শুল্ক বৃদ্ধি না করা এবং অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে রংপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ বিডি শ্রমিক ফেডারেশন। দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন বৃহত্তর রংপুরের 5 জেলার বিডি শ্রমিক। রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। দীর্ঘদিন ধরেই বিভিন্ন বৈষম্যের শিকার দেশের বিড়ি শিল্পের শ্রমিকরা। একদিকে যেমন মজুরি নিয়ে অসন্তোষ রয়েছে শ্রমিকদের, অন্যদিকে শুল্ক বৃদ্ধি সহ বাজারে সয়লাভ, নকল বিড়ির কারণে প্রতিনিয়তই ক্ষতিগ্রস্ত হচ্ছে এই শিল্প সংশ্লিষ্টরা। আর তাই শুল্ক বৃদ্ধি না করা, অগ্রিম আয়কর প্রত্যাহার, প্রতি হাজার বিড়ি তৈরির মজুরি 110 টাকা নির্ধারণ সহ 7 দফা দাবিতে মানববন্ধন করেছেন বৃহত্তর রংপুরের 5 জেলার বিড়ি শ্রমিকরা। আমাদের দাবি হচ্ছে বিড়ি শিল্প সুরক্ষা আইন করতে হবে এবং যারা অবৈধ ব্যবসা করে বিড়ির, সেই বিড়ি বন্ধ করতে হবে। বিড়ি শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য প্রতি হাজার বিড়ির উৎপাদন মজুরি 110 টাকা নির্ধারণ করার জন্য নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের কাছে আবেদন জানাই। মানববন্ধন শেষে জেলা প্রশাসনের কাছে তাদের 7 দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেন তারা। ফ্যাসিস্ট সরকারের নীতির কারণে আজকে বিড়ি শিল্প ধ্বংস, এদেরকে উৎখাত করতে হবে দালাল সহ। আমরা চাই আমাদের শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করার জন্য। এ সময় বিড়ি শ্রমিকদের কল্যাণে সামাজিক ও স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের দাবিও জানানো হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। গাজা ও লেবাননে মুসলমানদের উপর ইসরায়েলি বাহিনীর বর্বরতা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। রাজধানী দোহায় রাষ্ট্রীয় নৈশভোজে গাজায় শান্তি প্রতিষ্ঠায় আমেরিকাকে ইসরায়েলের উপর চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি। তবে গাজা ইস্যু এড়িয়ে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে কাতারের সহায়তা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। 4 দিনের মধ্যপ্রাচ্য সফরের তৃতীয় দিনে বুধবার কাতারে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিয়াদ থেকে কাতারের রাজধানী দোহায় পৌঁছালে তাকে দেয়া হয় উষ্ণ অভ্যর্থনা। উপসাগরীয় অঞ্চলের তেল গ্যাস সমৃদ্ধ দেশটিতে বন্যিল সংবর্ধনায় সিক্ত হন আলোচিত এই মার্কিন প্রেসিডেন্ট। কাতারের রাজধানী দোহার নিকটবর্তী বিলাসবহুল লুসাইল প্রাসাদ দেখে নিজের মুগ্ধতা প্রকাশ করেন মার্কিন এই ধনকুবের। এ সময় কাতারের আমির ও তার স্ত্রী রাজকীয় নৈশভোজে আমন্ত্রণ জানান ডোনাল্ড ট্রাম্পকে। পরে সেখানে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেন শেখ তামিম বিন হামাদ আল থানি। এ সময় কাতারের আমির বলেন, ইসরায়েল ফিলিস্তিনি মুসলমানদের নৃশংসভাবে হত্যা করছে। কাতার গাজায় যুদ্ধবন্ধে মধ্যস্থতা করছে, কিন্তু ইসরায়েল তা বারবার লঙ্ঘন করেছে। এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। গাজায় যুদ্ধবিরতির জন্য আমাদের কূটনীতিকরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। ইসরায়েল নিষ্পাপ শিশু ও নারীকে হত্যা করছে। এই নৃশংসতা বন্ধ হওয়া প্রয়োজন। ফিলিস্তিনের পশ্চিম তীর, ইয়েমেন ও লেবাননে শান্তি ফেরাতে আপনাকে উদ্যোগ নিতে হবে। তবে গাজা ইস্যুতে কোনো মন্তব্য না করে ইরানের পরমাণু নিয়ে আমেরিকার উদ্বেগের কথা তুলে ধরেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তিধর দেশটির দ্রুত অগ্রসরমান পরমাণু কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তিতে রাজি করাতে কাতারের সাহায্য চান রিপাবলিকান এই নেতা।
ইরানের পরমাণু কর্মসূচি থামাতে আপনারা নিবিড়ভাবে সহযোগিতা করছেন। এ নিয়ে আমরা দ্রুত ইরানের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে চাই। এজন্য দুটি পথ আছে, তবে আমরা অহিংস উপায়ে নয়, বন্ধুত্বপূর্ণ পথে হাঁটতে চাই। আশা করি ইরানের নেতারা তা বুঝতে পারছেন। এর আগে বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারার মধ্যে ঐতিহাসিক বৈঠক হয়। এ সময় সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে দেশটিতে নতুন দিনের সূচনার প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও যুক্তরাষ্ট্রের মদদেই সিরিয়ায় বাশার সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার চলছে তাদের ইশারাতেই। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। এই পর্বের শুরুতেই খেলার খবর। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অর্থ পুরস্কার দ্বিগুণেরও বেশি বাড়িয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। চ্যাম্পিয়ন, রানার্স আপ থেকে শুরু করে অংশ নেওয়া 9টি দলের জন্যই থাকছে পুরস্কার। চ্যাম্পিয়ন দল পাবে বাংলাদেশি টাকায় প্রায় 44 কোটি টাকা। পরাগ আরমানের রিপোর্ট। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামী 11 জুন লর্ডসে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ফাইনালের প্রায় এক মাস আগেই 2023-25 সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য বড় অঙ্কের প্রাইজ মানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে মোট পুরস্কার ধরা হয়েছে $5.76 মিলিয়ন। আগের দুই আসরের তুলনায় দ্বিগুণের বেশি। আইসিসি জানায় চ্যাম্পিয়ন দল পাবে $3.6 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় 43,65,56,000 টাকা। আগের দুই আসরের চ্যাম্পিয়নরা পেয়েছিল 17,15,00,000 টাকা করে। রানার্স আপ দল এবার পাবে $2.16 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় 26,27,25,000 টাকা। আগে পেত $8 লাখ। টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে তৃতীয় স্থান থেকে শেষ করা ভারত পাচ্ছে $17,51,00,000 টাকা। চতুর্থ হওয়া নিউজিল্যান্ডের জন্য থাকছে $14.5 কোটি টাকা। পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ড পাবে $12 কোটি টাকা। ষষ্ঠ স্থানে থাকা শ্রীলঙ্কা পাচ্ছে $10,22,00,000 টাকা। সপ্তম স্থান থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্র শেষ করা বাংলাদেশ পাবে $8,75,75,000 টাকা। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রাইজ মানি বাড়ানোর অর্থ হল ক্রিকেটের কুলীন ঘরানা টেস্টে আরো প্রতিদ্বন্দ্বিতা ফিরিয়ে আনা। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাটডাউন ঘোষণা। রাজপথের শিক্ষক শিক্ষার্থীরা। কাকরাইল থেকে মৎস্য ভবন সড়ক বন্ধ থাকায় নগর জুড়ে তীব্র যানজট। সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্লাস পরীক্ষা বর্জন করে ভিসি প্রক্টরের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ। মার্চ ফর জাস্টিসের ঘোষণা। মালয়েশিয়ায় যেতে না পারার 17,000 কর্মীর মধ্যে প্রথম ধাপে 7,926 জনকে নিতে তালিকা চূড়ান্ত করেছে দেশটির সরকার। উপদেষ্টা আসিফ নজরুল। গণমাধ্যমের উপর সরকার কোন ধরনের হস্তক্ষেপ করছে না। ব্রিটিশ হাই কমিশনারকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। 9 মাসে কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করেনি সরকার, প্রেস সচিব। এবং এলজিআরডি ও স্বাস্থ্য উপদেষ্টার এপিএস, পিও এবং এনসিপির সালাউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু। জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলাদেশ সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ।